হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে দারুণ দুর্দান্ত একটি না দুটো ঘটনা নিয়ে। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। তাহলে চলো, আজকে বেশি কথা বাড়াবো না, সোজা যাব ঘটনায়। প্রথমেই আমি তোমাদেরকে এক দাদা ভাইয়ের ঘটনা বলবো। ঘটনাটা এই পূর্ণিমাতে ঘটেছে। পূর্ণিমা গেল, পূর্ণিমাতে ঘটেছে। মানে এই পূর্ণিমা বলতে যেটা গতকাল চলে গেল সেইটা না, কিন্তু এর আগের যেটা পূর্ণিমা পড়েছিল 20 তারিখ, মেবি 20-21 তারিখে, সেই পূর্ণিমায় কিন্তু ঘটেছে এই ঘটনাটা। শোনো, দাদা ভাইয়ের নাম হচ্ছে অরুণ বসু। দাদা ভাই একজন প্রফেসর। দাদা ভাই বলেন, ম্যাডাম, আমার কর্মজীবনে আমি বহু ঘটনা, আমার কলেজের যারা বাচ্চারা ছিল, আমি তো একজন প্রফেসর, আমি তাকে আমার সন্তানের মতনই লালন পালন করতাম, মানে পড়াশোনার মাধ্যমে। তো তাদের মুখ থেকেও অনেক অভিজ্ঞতা আমি শুনেছি। এমনকি আমি যখন কলেজে পড়াশোনা করছি, মানে আমার স্টাডি টাইমে, তখনও আমি আমার স্যারদের কাছে, ম্যাডামের কাছেও আমি অনেক হরর স্টোরি শুনেছি। কোনোদিন সেটা যে রিয়েল, তারা বলছে এটা রিয়েল হতে পারে বা কিছু, সেটা কিন্তু আমি কোনোভাবেই কিন্তু আমি সেই জিনিসটা ধরিও নি, মানিও নি। আমি কোনোভাবে সেই জিনিসটা মানিও নি, কোনোভাবে ধরিও নি যে ভূত প্রেত গল্পেতে ভালো লাগে, বাট বাস্তবে এমন কিছু হয়। কিন্তু এত বড় হয়ে আমি একটা মানে প্রাপ্ত বয়স্ক বলতে পারি, যে আমার এখন মোটামুটি 52 বছর বয়স। 52 বছর বয়সে আমি দাঁড়িয়ে সত্যি সত্যি যে ভূতের ছোঁয়া আমি পেয়েছি, হয়তো আমি বলবো না আমার জীবন ধন্য, কারণ আমি যদি এটা কোনো দেবীর যদি আমি দর্শন পেতাম, তাহলে বলতাম আমার জীবন মানে ধন্য হয়ে গেল। কিন্তু না, আমি ঘটনাটা বলি, আর বেশি বাড়াবো না কথা বলে। আমাদের দাদা ভাই বলেন, ম্যাডাম, আমি পূর্ণিমার দিন রাতের বেলা, ছেলেদের দেখবেন একটা খুব ব্যাড হ্যাবিট আছে, এটা শুধু আমার বলে না, আমি মনে করি প্রত্যেকটা পুরুষের মধ্যেই আছে। সেটা হচ্ছে, তারা দেখবেন ফোনে গল্প করতে করতে, অথবা হাতে যদি কোনো খাবার থাকে, রোল, চাউমিন, মুড়ির প্যাকেট, যাই থাকুক না কেন, খেতে খেতে, আর যেখানেই থাকুক না কেন, তারা আশেপাশে এইদিক ওদিক না দেখেই, যদি বাথরুম যাবার মনে হয়, দেখে একটু দু সাইডে দেখে দাঁড়িয়ে পড়ে। তো আমার যে ঘটনাটা ঘটে পূর্ণিমার রাতে, আমি বাড়ির ছাদে উঠে আমি এমনি ঘুরছিলাম। আমি এটা এভরি নাইট করি, এটা আমার প্রথম সেই দিন না। হঠাৎ আমার খুব জোরে বাথরুম পায়, খুব জোরে বাথরুম আসে। তো আমি ভাবলাম যে নিচে যাব, ছাদের কোণে দাঁড়িয়ে করে জল দিদি, উপরে তো কল আছে, কি আছে। তারপর আবার ভাবলাম যে না, আজকে পূর্ণিমা, জেনে শুনে এরকম কাজ করাটা উচিত না, যদিও এটা বাড়ির একটা ছাদ। তো তো আমি নিচে নামলাম দৌড়ে। নিচে নামতে দেখলাম আমাদের বাড়িতে মোটামুটি 8 জন মেম্বার, একটাই ওয়াশরুম। অনেক পুরনো আদলের একটা বাড়ি, পুরনো আদলেরই সবকিছু এখনো আছে। তো দেখলাম ওই তখন 12টা 10-15 বাজে, কেউ ওয়াশরুমে রয়েছে। বাইরে দিয়ে সাড়া দিলাম, কে? আমি বাথরুমে যাব। আমার বাবা ভিতর থেকে বলল, আমার আসতে দেরি হবে, বেরোতে আমার দেরি হবে, একটুখানি অপেক্ষা কর। আমি বললাম সর্বনাশ করেছে, কারণ আমি জানি বাবা দিয়াল বেবে হাঁটেন, বাবার বয়স মোটামুটি এখন 80 পেরিয়ে গেছে। তো আমি ভাবলাম যে না, হবে না, এতক্ষণ তো চাপা কন্ট্রোল না। তো আমি একটা কাজ করি, ছাদে উঠে যাই। আমি বাইরে যাব করে আবার বাইরে দুটো তালা খোলো, দূর ছাদে উঠে গেছি। ছাদে গিয়ে, ছাদের আমি উত্তর দিকে একদম দেয়াল ঘেঁষে ওখানে দাঁড়িয়ে আমি বাথরুমটা করি। বাথরুমটা করার পর আমি ছাদে ঘুরছি, বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তখন প্রায় রাত ধরে নাও 12:30 বাজে। ছাদে হাঁটছি, এপাশ থেকে এপাশ, ওপাশ থেকে ওপাশ করছি। কারোর সাথে ফোনে কথা টথা বলছি না, এমনি হাঁটছি, দাঁড়াচ্ছি, চারপাশটা দেখছি। আবার ভালো লাগে, কারণ অবসর টাইমটা আমি একটু একা থাকতেই ভালোবাসি। বাড়ির লোকজনের সাথে এত
হইচই কৌতূহল আমার অতটা ভালো লাগে না। সব থেকে বড় কথা হচ্ছে, যখন আমি উত্তর দিকে টয়লেট করে এসে আমি যখন একদম দক্ষিণের সাইডে ওখানটা আমি দাঁড়িয়ে আছি, বাইরের দিকে দৃশ্য দেখছি। বাইরে আমাদের সামনেটা না ওই কলা বাগান আছে, তার পাশে একটা বড় পুকুর মতো আছে, আমি ওইদিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছি। বাড়িঘরও আছে, ফাঁকা জায়গা না। হঠাৎ দেখলাম সাইকেল নিয়ে, মানে সাইকেল চালিয়ে কেউ একটা অল্প বয়স্কার ছেলে আসছে। তো প্রথমে আমি ওইদিকে লক্ষ্য করিনি, আমি প্রথমে ওই বাগানটা দেখছিলাম, কলা বাগান, পুকুর, ওইদিকে তাকিয়েছিলাম। বাড়িঘর রয়েছে, কারোর বাড়িতে লাইট অন হচ্ছে, অফ হচ্ছে, এই সব দাঁড়িয়ে দেখছি। তো সাইকেল চললে যদি রাস্তা খুব ভাঙাচোরা হয়, সাইকেলের যে পার্টসগুলো থাকে একটু খটমট করে ছনছন করে শব্দ হয়। তো সেরকমই ছনছন 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 খটখট 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 এরকম একটা শব্দ হচ্ছে। তখন আমি তাকালাম রাস্তার দিকে, তখন দেখলাম একটা ছেলে সাইকেল নিয়ে আসছে। আমি ভাবলাম কে বাড়ি যাচ্ছে, অনেক রাত হয়ে গেছে, এই পূর্ণিমার রাতে। আমি দাঁড়িয়ে রয়েছি, ছেলেটা ঠিক এসে দাঁড়ালো আমার বাড়ির নিচে। ছেলেটা এসে দাঁড়ালো, তো আমি উপরে রয়েছি, ছেলেটা কিন্তু উপরে দেখার জন্য মাথাটা তোলে, সাইকেল থেকে নেবে। আমি সাথে সাথে এরম করে সরে যাই, যে বুঝতে পারি ছেলেটা তো আমাকে দেখার চেষ্টা করছে। আমি এরকম করে যখন সাইড চেপে গেলাম, তখন মনে নানা রকম খেয়াল আসলো, ছেলের কি ব্যাপার, আমাকে ফলো করছে কেন। আর নিশ্চয়ই ছেলেটা জানে রাতের বেলা আমি উপরে থাকি, কারণ এটা আবার প্রায় দিনের একটা গল্প। আমি লুকিয়ে লুকিয়ে কার্নিশের কাছ থেকে ছেলেটাকে দেখার চেষ্টা করলাম। ছেলেটা সাইকেল আছে, ছেলেটা নেই। অদ্ভুতভাবে আমি বললাম কি হলো, ছেলেটা হাওয়ায় উড়ে গেল নাকি, কোথায় গেল, এ কি, বাইরে তো ডবল লক করা আছে, ঢুকতে তো পারবে না, ছেলেটা গেল কোথায়। আমি তখন ভাবলাম একবার নিচে যাই, নিচে গিয়ে দরজা খুললেই তো ছেলেটা আমাকে দেখে নেবে, মুখোমুখি হয়ে যাবে, তাহলে ছেলেটাকে আমায় চিনতে হবে, ছেলেটা গেল কোথায়। অনেকক্ষণ ধরে ছেলেটাকে দেখতে পাচ্ছি না। হঠাৎ করে দেখলাম ছেলেটা পেছন দিক থেকে ঘুরে সাইকেলে উঠে সোজা রাস্তা বেরিয়ে গেল। আমি সাথে সাথে নামলাম, পেছন দিক থেকে আসলো। আমি বললাম কি ব্যাপার, কি মানে টয়লেট টয়লেট বাথরুম পায়খানা টায়খানা করতে গেছিল, মাঠ ঘাট থাকতে বাড়ির পেছনে যাবে কেন একটা, ওরও তো প্রাণে ভয় আছে, বাড়ির সদস্য কেউ দেখে নিলে কি হতে পারে। আমি নিচে নামলাম, নেবে আমার যে জ্যাঠার ছেলে আছে ওকে ডাকলাম। আমি বললাম মৈনাক, মৈনাক একটু শোন না ভাই। ও রাত অবধি ফোনে গল্প টল্প করে, জেগে থাকে বন্ধুদের সাথে। মৈনাক আমাকে বললো হ্যাঁ দাদা আসছি। তো আমি বললাম মৈনাক, একটা কথা বলবো তোকে। মৈনাকের কিন্তু বিয়ে হয়ে গেছে। তো মৈনাক একজন স্কুল টিচার। তো বলছে হ্যাঁ দাদা বল। আমি বললাম মৈনাক, আমার সাথে একটু পেছনে যাবি। বললো কেন। আমি বললাম চল না, একটা জিনিস আমি ছাদে ঘুরতে ঘুরতে দেখেছি, এখন শিওর হতে পারছি না, আর সাহসও হচ্ছে না, তুই একটু চল না আমার সাথে। মৈনাক বললো ঠিক আছে দাদা চল, কি আছে। মৈনাক আবার বাড়ি থেকে ওর টর্চ নিয়ে আসলো, নিয়ে এসে আমরা ভিতরে ঢুকলাম, মানে বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে যখন আমরা পেছন দিকে যাই, তখন পেছন দিকে ঘরের দেখলাম একটা জায়গায় ঠিক এই রকম, মানে সাদা সর্ষে যে হয়, রাই সর্ষে, সর্ষে এক মুঠো রাখা এরকম করে রেখে দিয়েছে। তার চারপাশ দিয়ে মেটে সিঁদুর দেওয়া, গোল করে সার্কেল করেছে মেটে সিঁদুর। আর ওই মেটে সিঁদুর আর ওই সাদা সর্ষের ওপর একটা পুতুল বসিয়ে রেখেছে, একটা পা নেই একটা হাত নেই, বা পা নেই ডান হাত নেই, পুতুলটা বসানো। আমি দেখেই সর্বনাশ করেছে, এটা তো কেউ ব্ল্যাক ম্যাজিক করে গেছে, এটা আমাদের বুঝতে বাকি থাকে না, পুতুল করে নিশ্চয়ই কারোর নামে কাজ করা হয়েছে। ওই সময় আমার সাথে যে আমার মৈনাক ভাই যায়, মৈনাক আমাকে তখন বলছে এ দাদা এসব ফালতু জিনিস শর্ত বলে না, ওকে আমি বলবো যে ধরিস না। ও কি করে, ওই পুতুলটার মধ্যে একটা লাথি মারে, লাথি মারতে পুতুলটা ওই একটা উঁচু জায়গায় বসানো ছিল চৌকাঠের পেছন দিকে, ও
পড়ে যায়, পুতুলটা পড়ে যায়। আমি তখন বললাম, কি করলি মৈনাক, তুই সর্বনাশ করলি, কেন করলি এরকম? হ্যাঁ, এসব ব্ল্যাক ম্যাজিক ভাই, এসব অনেক বই পড়েছি, এসব ছোটবেলাতে অনেক শুনেছি, কেন করলি? মৈনাক আমাকে তখন হেসে বলছে, আরে দাদা, সত্যি লজ্জা লাগে পরিচয় দিতে, তুই একটা প্রফেসর, তুই ব্ল্যাক ম্যাজিক এইসব তুই বিশ্বাস করছিস? আমি বললাম, তুই বুঝতে পারছিস না, তুই লাথি কেন মারলি? সেই দিন দিয়ে শুরু হলো বাড়িতে রক্তপাত। রাত তো কোনো রকমে কাভার হলো, সকাল থেকে কারোর বাইকে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারোর সাইকেলে ধাক্কা লাগছে, কারোর বাড়িতে থেকেই কোনো একটা চোট লেগে যাচ্ছে, এরকম হতে শুরু হলো। একটার পর একটা, একটার পর একটা, নানা রকম প্রবলেম বাড়িতে দেখা দিল। রক্তপাত, 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 রক্তপাতই হচ্ছে শুধু। কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কি কারণে হচ্ছে এই রক্তপাত, এটা সত্যি কথা বলতে আমরা কেউ বুঝতে পারছি না। কিন্তু তবু আমি আর মৈনাক জানি, যদি আমরা বাড়ির লোককে সবটা বলিনি, আমি মৈনাক জানি যে অ্যাকচুয়ালি আমাদের ব্যবস্থা কি করেছি আর আমাদের অবস্থা আজকে এরকম কেন। কারণ সেই দিন মৈনাক যদি মনে হয় ওইটা লাথি না মারতো, তাহলে হয়তো আমার বা আমাদের পরিবারের সাথে এরকম একটা বাজে জিনিস ঘটতো না। কাউকে বলতে পারছি না, আমার বাবা এসব বিশ্বাস করেন না, কাউকে বাড়িতে বলতে পারছি না, আমাদের ভয় লাগছে, ভয় লাগছে যদি কিছু হয়ে যায়। মৈনাকের বাবা, মানে আমার জেঠু, মৈনাকের বাবা গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো, পা আর হাত কাটা পড়লো। তার মানে যে এটা ক্ষতি করে রেখে গেছিল, মৈনাকের বাবার নাম করে কাজ করেছে, মৈনাকের বাবা পুরো বাড়িতে শোয়া। মৈনাক খুব ভালো করে তখন বুঝতে পারলো অ্যাকচুয়ালি সেদিন সেটা লাথি মারা উচিত হয়নি, ওটা রেখে অন্য কিছু ব্যবস্থা করা দরকার ছিল। আমাদের বাড়িটা যেন একটা ছন্ন ছাড়া ভাব হয়ে গেল, সবকিছু যেন এলোমেলো হয়ে গেল। মৈনাক আমাকে বলল, দাদা খুব ভুল হয়ে গেছে দাদা, সেদিনকে আমার উচিত হয়নি লাথি মারাটা, আজকে আমি বুঝতে পারছি দাদা, কি করব দাদা তুই বল। আমি তখন বললাম, ভয় পাস না, ভয় পাস না, আমি বলছি তো, আমরা একটা ব্যবস্থা করব। মৈনাক বলছে, যা হওয়ার তো বাবার হয়েই গেল, যাই হোক। পরের দিনকে আমরা এক তান্ত্রিকের কাছে যাই, মুসলিম তান্ত্রিক, ওনার কাছে যেতে, তখন উনি সাউথে থাকেন, আর আমাদের যে দাদাভাই ঘটনাটা বলছেন ওনার বাড়িও সাউথে। তো তিনি তখন বললেন যে, তোর বাড়িতে যা হচ্ছে তোকে কিছু বলতে হবে না, আমি সব জানি। ফটো দেখিয়েছে, উনি সব বলেছেন। তখন বলেছেন যে, একটা কাজ কর, তোরা ওই বাড়িতে 1 মাস মতো কেউ থাকিস না, বাড়িটা ছেড়ে দে, আমি কাজ করে আসার পরে। তখন বলছে, বাড়িতে 8 জন সদস্য নিয়ে যাব কোথায়, মা বউ বাচ্চা এদের নিয়ে, কাকি জেঠি সব নিয়ে যাব কোথায়, মানে ছেড়ে দিয়ে আমরা 8 জন পরিবার 1 মাস তো, একদিন দুদিনের জন্য বা 1 সপ্তাহের জন্য হলেও কোথাও গিয়ে থাকা যায়, 1 মাসের জন্য গিয়ে কোথায় থাকবো? ঘর ভাড়া নেওয়াটা পসিবল না, কারোর বাড়িতে গিয়ে 1 মাস 8টা প্রাণী থাকা সম্ভব না, কি করব? তখন সেই তান্ত্রিক বলল, এছাড়া কোনো আমি উপায় দেখতে পাচ্ছি না, তোদের বাড়ি শুদ্ধিকরণ করতে হবে, শুদ্ধিকরণ করলে তোদের বাড়িতে যে কাজ করে গেছে তার এফেক্টটা এখনো আছে, তার এফেক্টটা কিন্তু কাটেনি, ওটা শুদ্ধিকরণ করলে কেটে যাবে। তো আমাদের দাদা ভাই বলেন, ম্যাডাম যদি আমি এসব বিশ্বাস করি না, তবুও বললাম ঠিক আছে। 1 মাসের জন্য আমার কলেজেরই এক কলিগ, তার একটা ফ্ল্যাট ছিল, সে অ্যাকচুয়ালি ও ফ্ল্যাটটা রেন্টে দেবে বলে নতুন কিনেছিল, তারা ওখানে শিফট হবে 3 বছর পর। তো তারা বলেছিল, আমার সাথে গল্প করেছিল যে আমরা এখন ভাড়া দেবো 3 বছরের জন্য, পড়ে থাকবে কেন। তো তার সাথে আমি তখন কথা বলি, সে তখন বলল, হ্যাঁ তুই নিয়ে নে, কি আছে, আরে যা না, যা হোক কিছু রেন্ট দিয়ে দিবি। তো তারই আমি ফ্ল্যাটটা নিয়ে 1 মাস ওখানে চলে যাই, বাড়িটা পুরো একদম শুদ্ধিকরণ করে যাওয়ার পর ওখানে চলে যাই। ওখানে যাবার পর 1 মাস
কোনো কিছু হয়নি। ওই বাড়িটা শুদ্ধিকরণ করতে প্রচুর টাকা নিয়েছিল, প্রায় 1 লাখের কাছাকাছি। 1 লাখ না, পুরো কাছাকাছি। তো যেহেতু আমাদের বাড়িতে সবাই কাজকর্ম করার লোকজন আছে, সবাই মানে ভালো একটা ডিপার্টমেন্টে ছিল, সবাই কিন্তু টাকা দিয়ে কাজটা করায়। 1 মাস কিছু হয়নি। 1 মাস পর যখন আসেন, বলছে অন্যরকম কিছু উৎপাত শুরু হলো বাড়িতে। যেরকম রাতের বেলা রুমে আমি একা শুচ্ছি, আমার তখন বউ বাচ্চা ওরা মায়ের বাড়ি গেছিল, আর আমি একাই তখন শুচ্ছি, মানে দিদা বাড়ি গেছে। আমার রাতের বেলা কেউ একটা অদৃশ্য এসে পা টানছে, পা ধরে টানছে, পায়ের ঠিক বুড়ো আঙুলটা ধরে কেউ টানছে। আমি প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে উঠলাম, কারণ ব্ল্যাক ম্যাজিক 1 মাস না থাকা, 1 মাস পর যখন আমি ওই বাড়িতে এসে রাতে শুচ্ছি, আমার বেশ গা ছমছম করছে, বেশ ভয় লাগছে। একদিন গেল, চুপচাপ, কাউকে বলিনি। এত টাকা খরচা করা যায় নাকি? এত টাকা খরচা করেছি, এত টাকা খরচা করেছি, তাও কিছু হয়নি। তারপর কিছু বলিনি। পরের দিন আমার ভাইয়ের বউ বলছে, দাদা কালকে রাতের বেলা আমাদের ঘরে কেউ যেন একটা ছিল। রাতের বেলা আমার মেয়ে খুব ভয় পেয়েছে, 8 বছরের মেয়ে, ওর নাম শ্রেয়া। বলছে শ্রেয়া খুব ভয় পেয়েছে, খুব কান্নাকাটি করছিল। 8 বছর বয়স, ও তো সবই বোঝে, এরকমও না যে ও কোনটা কি বুঝবে না। ও বলছে যে রুমের মধ্যে কেউ একটা খাটের পাশে দাঁড়িয়েছিল। আমি তো নোটিস করতে পারছি অ্যাকচুয়ালি আমার সাথে তো রাতের বেলা কিছু একটা ঘটেছে, কিন্তু আমি চুপচাপ রয়েছি, যাতে বাড়ির আদার্স লোকগুলো ভাবে এগুলো মিথ্যে, ভুল, যাতে ওরা ভয়টা না পায়। এরকম করার পর আমার বাবা একদিন বলল, কি ব্যাপার বলতো? হ্যাঁ, তোরা 1 মাসের জন্য ফ্ল্যাটে রাখছিস, কাউকে তো বলিনি, 1 মাসের জন্য ফ্ল্যাটে রাখছিস, আবার বাড়ি নিয়ে আসছিস, বাড়িতে নানা রকম কিছু করছে, কি ব্যাপার? সেদিন মৈনাক আর আমি সবটা বলি। তখন সবাই জানতে পারে অ্যাকচুয়ালিও একটা ব্ল্যাক ম্যাজিক পূর্ণিমার রাতে করার পর এই ঘটনাগুলো ঘটছে। যদিও পুরো এখনো 1 মাস হয়নি, ওরা ওই 20 তারিখে করার পরেই ওরা 1 মাস থাকেনি, ওখানে চলে আসে। আসার পর বাড়িতেই ওরা থাকে, কারণ বলে এরকম ভাবে বাইরে থাকাটা খুবই খুবই ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। খাবার বানানো সবকিছু তো নিয়ে যাওয়া যায় না, বাড়ির 8টা লোককে সবারই নিজের নিজের একটা কাজ রয়েছে, কর্ম রয়েছে। বলছি কিভাবে আমাদের দিন গেছে সেটা বলে বোঝাতে পারবো না। এই একটা ঘটনা গেল, কিন্তু দাদা ভাইরা এখন ভালো আছেন, এইটুকুনি বলে দিচ্ছি। দাদা ভাই, মৈনাক দা সবাই এখন, বাড়ির লোক সব সেফ আছে, ঠিক আছে, কারণ ওনারা আরো অন্য জায়গায় গিয়ে কাজ করিয়েছেন। বলছে দেখা যাক, এবার যদি কিছু না হয় আপনি আমাদের বাড়িতে এসে কাজ করে দেবেন। উনি সাউথেই থাকেন, তো ঠিক আছে, এখন সব ঠিক আছে, আমি তো আছি। এবার ঘটনা যেটা বলবো, এই ঘটনাটা আমাদের দীঘার ঘটনা। শোনো, ওল্ড দীঘায় ব্যাজেস্টার কলোনি বলে একটা রোড আছে, দেন ওখানে অনেক হোটেল আছে, তোমরা সার্চ করে নিতে পারো, গিয়ে খবরও নিয়ে নিতে পারো, এখানে কোনো ফেক ঘটনা বলা হয় না। তো ব্যাজেস্টার কলোনিতে বলছে আমরা একটা হোটেল নিই। হোটেলটা 3 তলা, খুব পুরনো বলবো না, খুব নতুনও বলবো না, মোটামুটি। রুমগুলো মোটামুটি, দেয়ালটা একটু চটা চটা, কিন্তু রং করা, মানে ছোট ফোটে গেছে। আমরা গিয়ে ওই রুমটা নিই, কেন ওই সময় না প্রচুর ভিড় ছিল। তা আমরা ঘুরবো ঘুরবো, আর আমাদের সাথে এক দাদা গেছিল, যেই ঘটনাটা বলে সুপর্ণা। সুপর্ণা বলে আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে 7 বছরের, আর সাথে ছিল আমার হাজবেন্ডের এক বন্ধু। তো সেই দাদার অ্যাকচুয়ালি মানে একটু পেটের সমস্যা হয়েছিল, যার জন্য সেই দাদা কি করে, বলছে আমার হাজবেন্ডকে, তুই তাড়াতাড়ি চিন্ময় একটা রুম নিয়ে নে ভাই, এত ঘোরা যাবে না, মানে বারবার বারবার ওর আর কি ওয়াশরুম যেতে হচ্ছে। এবার একটা হোটেলে রুম দেখতে গিয়েও ওয়াশরুমে গেছে, তারা বলেছে ঠিক আছে যান, তা আমরা রুম নিয়ে নিই। অনেক হাই রেট চাইছিল। আর একটা ওখানে গেছে, ওখানে ওরা না করে দিয়েছে, বলছে না হবে না, ঠিক আছে। তো বলছে তুই একটা রুম নিয়ে নে, যা হোক কমসে কম নে ভাই, আমি ওয়াশরুম যাব। তো আমরা ওই রুমটা নিই, ব্যাচেস্টার কলোনিতে 3 তলা একটা রুম। তো সেই রুমটা নিতেই মানে ও সাথে সাথে কি করে, বেরিয়ে চলে যায়
যেই রুমটা আমাদের পছন্দ হয় সেই রুমে ও বাথরুমে চলে যায়। ও বলছে যে তোরা সব লেখালেখি করে আয়, আমি বাথরুমে গেলাম। ভালো কথা, আমরা সব যা যা ফর্মালিটিস আছে ওগুলো সব পূরণ করি, করে আমরা উপরে যাই। আমরা গিয়ে দেখি ও ডবল বেড ছিল, ও বেডে মানে খালি গায়ে শুয়ে রয়েছে, হাফ প্যান্ট পরে। তো আমি গিয়ে বললাম, এ কি দাদা, তোমার কি অবস্থা? তখন বলছে, আর বলো না, পেটটা খারাপ করেছে, আমি আর আজকে খেতে যাব না। তা তখন বললাম যে না না, চলো খেয়ে নাও, খেলে ঠিক হয়ে যাবে। অনেক করে বলতেও দুপুর প্রায় অনেকটা হয়েছিল, 1:30-2টো বাজে। তো আমরা খেতে চলে যাই। ও আর খেতে যায়নি, আমাদের খিদে পেয়েছিল। আমরা নিয়ারেস্ট কাছাকাছি একটা হোটেল মতো ছিল, ওখানে খেতে যাই। ওকে রুমে রেখে যাই। ও তখনও ওয়াশরুম যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। তো বলছে কোনো রকমে যে দীঘায় এসে পৌঁছেছি এটাই যথেষ্ট, যে বাসের মতো কোনো প্রবলেম হয়নি। ভালো কথা। বলছে যখন আমরা আসি, বলে রাতের বেলা, মানে আমরা তো ঘুরে টুরে আসি, খাওয়া দাওয়া করি, রাতে আমরা শুয়ে পড়ি। বলছে রাতের বেলা ওই রুমটার মধ্যে এরকম করে একটা নাকে কান্নার আওয়াজ আসছে ওই রুমের মধ্যে দিয়ে। যে দাদা পাশে শুয়েছে, আর এদিকে আমি, আমার হাজবেন্ড আর আমার 7 বছরের ছেলে একসঙ্গে শুয়েছি। এইবার আমার হাজবেন্ড আমার হাতে এরকম করে চিমটি কাটছে, এরকম করে চিমটি কেটে আমাকে বলছে, সুপর্ণা, হ্যাঁ সুপর্ণা, গায়ে হাত দেওয়ার সাহস পাচ্ছে না, এরকম করে চিমটি, সুপর্ণা, সুপর্ণা। আমি তখন চোখ খুলে বলছি, কি হয়েছে, ডাকছো কেন? হ্যাঁ ঘুমাতে দিচ্ছ না, কি হয়েছে? হ্যাঁ, তখন বলছে কি, এই একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ তুমি? দেখো কান্নার মহিলা কাঁদছে। আমি না তখন বলছি, মহিলা কাঁদছে? শুনেছি যখনই, তখনই না আমার একটা শরীরের মধ্যে শিহরণ দিচ্ছে। কারণ আমাদের সুপর্ণা আগাগোড়াই আমার ঘটনা শোনে, দীঘার প্রচুর ঘটনা শুনেছে, নাম জিজ্ঞেস করে গেছে হোটেলের। তখন ও বলছে, না না, এই হোটেলটা তো খারাপ না, আমি তো সোনা দিদিভাইকে জিজ্ঞেস করে এসেছি, দিদিভাই তো এই হোটেলের নাম বলেনি। এবার বিষয়টা কি, তোমাদের সাথে ঘটনা ঘটে, তোমরা আমাকে না বললে আমি ভাই জানবো কি করে? আমিও তো একটা দুটো আমার সাথে অভিজ্ঞতা হয়েছে, সেটা আমি তোমাদের বলে দিই যে আমার সাথে এই হোটেলেই হয়েছে। কিন্তু তোমরা যাদের সাথে যা হচ্ছে, তোমরা আমাকে নাম বলো, রুম নাম্বার বলো, তাহলে তো আমি জানতে পারি। যাই হোক, তো তখন সুপর্ণা বলেছে, না না সোনা দিদি ভাই, এইটা হন্টেড তো বলেনি, তার মানে এটা ভালো, ও অন্য কোনো জায়গায় কিছু হচ্ছে, হয়তো আশেপাশে কোনো ঝগড়া হয়েছে রুমে, ও হয়তো মহিলাটি কাঁদছে, এ কথা বলে। যাই হোক, এই কথা বলার পর রাতে যত শোয়ার চেষ্টা করে, বলে রাতের বেলা কান্নার শব্দ, বলে যেরকম বিকট, সেই রকম মানে জোরে, আস্তে আস্তে সাউন্ড বাড়ছে, আর সেরকম বিকট সাউন্ড। বলছে ওই সময় যে আমার মানে বন্ধু ছিল হাজবেন্ডের, তার ফোন আসে। ফোনে যখন রিং হচ্ছে, তখন ওই আওয়াজটা কান্নার আস্তে 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 কমে যায়। ফোনে রিং হচ্ছে, রাত তখন প্রায় 2:30-3টে বাজে। তখন আমার বন্ধুকে, ও তো মানে অত্যাধিক ড্রিঙ্ক করেছে, আমরা তো খাইনি, ফ্যামিলি, ও ব্যাচেলার, ঠিক আছে, ওকে গিয়ে তখন ডাকি। ও তখন উঠে বলছে, হ্যাঁ কে ফোন করেছে, কে ফোন করেছে? তখন আমি বললাম, দেখ তোর ফোনে রিং হচ্ছে। তখন ও ফোন ধরে শোনে যে ওর পাশের বাড়িতে থাকে কাকিমা, ওকে ছোট থেকে পড়াশোনা করে, ওর তো মা নেই, মানে আমার বন্ধুটার, তো ওই কাকিমাই ছোট থেকে ওকে, মানে ওকে ছোট থেকে লালন পালন করেছে, মানুষ করেছে সেই কাকিমা। যখন এই কথা শোনে যে উনি আর নেই, মারা গেছে 1 ঘন্টা হলো, আর মৃত্যুর আগে তোর নাম করে খুব কান্নাকাটি করছিল। তখন বলছে মৃত্যুর আগে কান্নাকাটি করছিল, তখন এই কথা যখন বলছে, তখন আমাদের বোন বলছে, দিদি ওই যে কান্নার আওয়াজ আমার স্বামী বলছিল, তখন ভাবছি যে কি জানি আমার স্বামী কান্নার আওয়াজের কথা বলছিল, ওই মহিলাকে আমরাও চিনি। যাই হোক, তারপর আমরা পরের দিনই দীঘা থেকে বেরিয়ে যাই। পরের দিনই দীঘা থেকে বেরিয়ে আমরা সোজা বাড়ি আসি। বাড়ি আসতে তখন বলে যে হ্যাঁ এরকম, মানে অনেক কান্নাকাটি করেছে মৃত্যুর আগে, মানে ওই আমার যে হাজবেন্ডের বন্ধু, ওকে তো খুব ভালোবাসতো ছেলের মতো, ওনারও কোনো সন্তান ছিল না। আর আমার হাজবেন্ডের বন্ধুরও মা ছিল না, বাবা ছিল শুধু। যাই হোক, মারা গেছে। ও এসে, ও আসা পর্যন্ত মৃতদেহটা রাখা ছিল।
আসার পর মৃতদেহটাকে নিয়ে যাওয়া হয়, তারপরে যা হোক সৎ কাজ করা হয়। তো এবার বিষয়টা হচ্ছে, ওই হোটেলটা হন্টেড ছিল না, আমরা ধারণা করছি যে ওই পাশের বাড়ির যে কাকিমা, উনি মারা গেছে বলছে, যেহেতু উনি ওনার বাড়ির আশেপাশে যারা থাকে, মৃত্যুর সময় যারা ছিল, তারা বলছে যে অনেক কান্নাকাটি করছিল। তাহলে কি ওনার আত্মা গিয়ে কাঁদছিল? অ্যাকচুয়ালি এইটা হয়ে গেল একটা রহস্য। হোটেলটা হন্টেড না অন্য কিছু। যাই হোক, যে হোটেলের নাম বলেছে সেই হোটেলের এখনো পর্যন্ত আমার কাছে কোনো রকম ব্যাড রিপোর্ট আসেনি। আমি হোটেলের নাম বলতেও পারবো না, যেটা আমার কাছে সত্যি না, ক্লিয়ার না, সেটা আমি বলবো না। তাহলে ভাবো, একটা মানুষের ভালোবাসার টানে, যেটা যেই সম্পর্কেই হোক না কেন, সে উপস্থিত নেই ওই মৃত্যুকালে, তার আত্মাটা সেইখানে চলে গেছে। যে আমার সন্তান, যাকে আমি জন্ম দিইনি কিন্তু কোলে পিঠে মানুষ করেছি, সে ওখানে আছে বলে তার আত্মাটা ওখানে চলে গেছে। এটা আমার মনে হয়, আমার মনে হয়। কারণ হোটেলে যদি থাকতো, আবার একটা দিক ভাবছি, যদি হোটেলটা হন্টেড হতো তাহলে হয়তো সারাদিন অনেক কিছু হতো, রাতের বেলা শুধু আমাদের বোনের হাজবেন্ডই কেন শুনলো? অনেক কিছুই রহস্য এখানে রয়ে গেল। সেটা তোমরাই উদ্ঘাটন করবে, তোমরাই বলবে অ্যাকচুয়ালি কি। আর শেষে আমি বলে দিই, দুটো ঘটনা কেমন লাগলো জানিও। আগামীকাল চেষ্টা করব আরো 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 একসঙ্গে 3-4টে করে ঘটনা দেওয়ার, কারণ দুদিন ঘটনা দিইনি, অনেক ঘটনা জমে গেছে, ভালো ভালো ঘটনা আছে। আজকে ডক্টর দেখিয়েছি, ডক্টর যা বলেছে, আমি বলছি না তোমাদের রাতে ঘুম হবে না তাই, তবে বড় মা আছে, আমি অত টেনশন করি না। তোমরা এত ভালোবাসো, তোমাদেরকে প্রিন্স বলবে, ঠিক আছে? হাই, নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। তো তোমরা কিন্তু সকলেই চিন্তা করছো যে তোমাদের সোনা দিদি ভাইয়ের কি হয়েছে। তো আজকে কিন্তু তোমাদের সোনা দিদি ভাইকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে। তো ডাক্তারখানায় নিয়ে যাবার পর ডাক্তার যেগুলো বললো সেগুলো তোমাদেরকে একটু জানিয়ে দিই। তো ডাক্তার প্রথমে বলল, আপনি অত্যাধিক চিন্তা করেন, ঠিক আছে? এই চিন্তাটা করা বন্ধ করতে হবে আপনাকে। যার কারণে কিন্তু মাকে একটা মেডিসিন দিয়েছে, যেইটার জন্য যেন মায়ের ঘুম হয় বেশি করে, ঠিক আছে? কেন কি, যত বেশি ঘুমাবে তত চিন্তা থেকে দূরে থাকবে। আর মা এতটাই মানে টেনশন নিয়ে নেয় মাথায়, এত কাজের প্রেশার নিয়ে নেয় যে এনার এইটা প্রবলেম, ওনার ওইটা প্রবলেম, কি কি করা যায়, ঠিক আছে? যত তাড়াতাড়ি মানে তাদের সেই জিনিসগুলো থেকে উদ্ধার করা যায়, আমি থাকি, আমি জানি। তো সেই জিনিসগুলো নিয়ে এতটা বেশি টেন্স হয়ে যায়, যার কারণে কিন্তু এই একটা প্রবলেম হতে পারে। ডক্টর এটা পসিবিলিটি বলেছে, তাই জন্য কিন্তু একটা ঘুমের ওষুধ দিয়েছে। সে প্রথমে একটা যে মেডিসিন দিয়েছিল সেটাকে বলেছিল মানে একটা মেডিসিনকে হাফ করে খেতে, কিন্তু তারপর সে প্রেজেন্ট সিচুয়েশন দেখে কিন্তু বলেন যে আপনি গোটা একটা করে খাবেন, ঠিক আছে? হাফ করে নয়, গোটা একটা করেই আপনাকে ট্যাবলেট খেতে হবে। আর এছাড়া বলা হয়েছে যে একটুখানি আপনার এনজাইটির প্রবলেম হচ্ছে, ঠিক আছে? যেটার জন্য এনজাইটি যেন কম হয় তার একটা মেডিসিন দিয়েছে আলাদা করে। এবং যে মাথা ব্যথা হচ্ছে প্রচন্ড, তার কারণে কিন্তু ডক্টর বলেছেন যে আপনি যখনই মাথা ব্যথা হবে বেশি করে, একটা যে অ্যাসিডিটির মেডিসিন থাকে, গ্যাসের ওষুধ, ওই গ্যাসের ওষুধ খেয়ে নেবেন। যে গ্যাসের ওষুধটা মা খেত ওইটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, ওটার রিপ্লেসমেন্টে একটা অন্য এখন মেডিসিন দেওয়া হয়েছে। ওইটা খেয়ে আপনি কিছু খাবার খেয়ে একটা যে মেডিসিন দিয়েছে মানে ওইটা হলো ইনস্ট্যান্ট। যদি ইনস্ট্যান্ট মানে হয়তো মাথা ব্যথা ঠিক রয়েছে অ্যান্ড সাডেনলি মাথা ব্যথা চালু হলো, তো ওই মুহূর্তে বলা হয়েছে যে আপনি এই মেডিসিনটা খেয়ে একটা রুমে, যেখানে নিস্তব্ধ অন্ধকার, মানে ঘরের লাইট টাইট গুলো বন্ধ করে, যেখানে চিল্লামিল্লি নেই, একদম নিস্তব্ধ ঘরে চুপ করে শুয়ে থাকবেন, না ফোন তোলা যাবে আর নাই কিছু করা যাবে অ্যাক্টিভিটি, চুপ করে শুয়ে থাকতে হবে, রেস্ট করতে হবে। আস্তে আস্তে নিজে নিজেই মাথা ব্যথা কমে যাবে। আর এবং এটা বলা হয় যে কোনো রকম মাইগ্রেনের প্রবলেম নেই, মাইগ্রেনের এরকম কিছু প্রবলেম হওয়ার জন্য একটা লং মানে পিরিয়ড চাই, যার জন্য এটা মানে যার থেকে হতে পারে। কিন্তু যেই পিরিয়ড থেকে স্টার্ট হয়েছে, মানে যতদিন ধরে স্টার্ট হয়েছে মায়ের এগুলো, তো এইটুকু টাইমে মাইগ্রেন হয় না। তো মাইগ্রেনে কোনো টেনশন নেই। আর কোলেস্টেবলের জন্য মেডিসিন দিয়েছে, চেক করতে দিয়েছে যে এরকম কিছু কি ফ্যাট বাগেরা কিছু বেড়ে গেছে নাকি। আর এখানে তো
তো যা যা ছিল আমি বলে দিলাম। আর এই যে তোমাদের সোনা দিদি ভাই আমাকে যে ইয়েটা আছেন, ঠিক আছে, ডক্টরের প্রেসক্রিপশন এটা দিলেন। তো যা যা ছিল এখানে অনেক মেডিসিন আছে এবং 4খানা ব্লাড টেস্ট আছে, যেটার মধ্যে হলো তো একটা থাইরয়েড, তারপর আরো কিছু ব্লাড টেস্ট আছে যেটা হলো ওই কোলেস্টেরলের জন্য, তারপর ইসিজি আছে একটা। তো এরকম কিছু আর 5-6টা টেস্ট আছে। এই হলো ডক্টর যেইগুলো জিনিস বলেছেন এখন তোমাদের সোনা দিদি ভাইকে করার জন্য। আর হ্যাঁ, তোমাদের কাছে এবং আমার একটা রিকোয়েস্ট রয়েছে। এর আগের দিনও বলেছিলাম তোমাদেরকে যে তোমরা কিন্তু তোমাদের সোনা দিদি ভাইয়ের জন্য অবশ্যই অবশ্যই করে প্রে করো। এটা কি তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ অনেকই দরকারি। আর তার সঙ্গে সঙ্গে একটা কথা, সেটা হলো তোমরা সকলেই যত প্রিয় মানুষ আমাদের পরিবারে দেখছো, তোমরা সবাই কমেন্ট করে বলবে তোমার সোনা দিদি ভাইকে, কেন কি তোমাদের সোনা দিদি ভাই তোমাদের কথা খুবই শোনে। তোমাদের সোনা দিদি ভাইকে অবশ্যই করে বলবে যে মেডিসিন গুলো টাইম টু টাইম খেতে, আর যা যা ডাক্তার বলেছে সেগুলো ঠিক করে করতে। কেন কি মায়ের একটা হ্যাবিট আছে, কোনো জিনিস 2-3 দিন করবে, তারপর সেটা মানে একদম মিক্স ম্যাচ হয়ে যায়, ঠিক আছে। রাত্রের ওষুধ বিকালে, বিকালের ওষুধ রাত্রে, মানে কিছুই মেনটেন করে চলে না। আবার সেই 2-3 দিন মেনটেন করে চলবে, তারপর আবার যে কে সেই সেই কাজের প্রেশার নিয়ে নেবে, টেনশন নিয়ে নেবে এবং সেই জিনিসগুলোকে গুলিয়ে দেয়। তাই জন্য কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে তোমাদের সোনা দিদিকে ভাইকে বারবার করে বলবে যে জানো সবকিছু মেনটেন করে চলে আর আমার কথা শোনে। আমি যত ভালো কথা বলি উল্টে আমাকে বকা দেয়, আমার কথা শোনে না, ঠিক আছে। আমি বলি নার্সিংহোমে নিজেই, হসপিটালে নিয়ে যায় ডাক্তারের কাছে, চলো আজকে জোর জবরদস্তি ডাক্তারের কাছে নিয়ে গেছি, যেতে চাইছিল না, ঠিক আছে। তো যাই হোক, এই অবধি তোমাদেরকে আমি বলে রাখলাম। তো আজকের জন্য এই অবধি থাকলো আমার তরফ থেকে। বাই।